দেখ আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার। ঠিক আছে, রিডেমশন অফ ডিবেঞ্চার। তো কিছু নোট লিখে নিই, নোট লিখবো, নোট লিখতে লিখতে ব্যাপারগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে লেখ রিডেমশন মিনস, প্রথমে একটা করে লিখবি রিডেমশন মিনস, এখানে লেখ রিডেমশন মিনস repayment of loan taken, repayment of loan taken, repayment of loan taken by the company, by the company from debenture holder, from debenture holder। তো বলছে কি রিডেমশন মানে কি? রিডেমশন মানে হচ্ছে রিপেমেন্ট অফ লোন টেকেন। অর্থাৎ প্রথমে যখন আমরা কোম্পানি স্টার্ট করেছিলাম, কোম্পানি যখন স্টার্ট করলাম তখন আমরা মার্কেটে শেয়ার ইস্যু করলাম, শেয়ার ইস্যু করে টাকা জোগাড় করলাম। তারপরেও যখন পোষাচ্ছিল না তখন আমরা মার্কেট থেকে লোন করলাম, অর্থাৎ ডিবেঞ্চার নিলাম। এবার নির্দিষ্ট টাইমের পর ওদের টাকা তো শোধ করে দিতে হবে, একটা নির্দিষ্ট পিরিয়ডের পর ওদের টাকাটা শোধ করে দিতে হয়। তাই বলছে ডিবেঞ্চারের টাকাটা যে শোধ করব না, তো শোধ করাটাকে বলা হয় রিপেমেন্ট বা রিডিম। এখানে বলছে রিডেমশন মিনস, রিডেমশন মানে রিপেমেন্ট অফ লোন টেকেন বাই দ্য কোম্পানি। কোম্পানি যাদের থেকে লোন নিয়েছিল, কোম্পানি কাদের থেকে লোন নেয়? ডিবেঞ্চার হোল্ডার। তো যাদের থেকে লোন নেয় তাদের টাকাটা পিরিয়ডের পর তাদের টাকাটা শোধ করে দিতে হয়, এটাকেই বলা হয় রিডেমশন। এখানে ডিবেঞ্চারের টাকা শোধ করলে তাকে রিডেমশন বলে, পেমেন্ট বলে না, রিডেমশন বলে। কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা যদি ভালো করে বোঝা যায়, এটা ধর কোম্পানি, এটা ধর পাবলিক। ঠিক আছে, তো কোম্পানি কি করেছিল? কোম্পানি পাবলিকের থেকে লোন নিয়েছিল। কি বললাম? কোম্পানি পাবলিকের থেকে লোন নিয়েছিল। ঠিক আছে, তো কোম্পানি পাবলিকের থেকে লোন নিয়েছিল, তার বদলে কোম্পানি পাবলিককে কি ইস্যু করেছিল? ডিবেঞ্চার ইস্যু করেছিল। মনে পড়ছে? কোম্পানি পাবলিককে কি করেছিল? ডিবেঞ্চার ইস্যু করেছিল। এবার কি হবে? টাইম শেষ হয়ে গেছে, পিরিয়ড শেষ হয়ে গেছে, এবার কোম্পানির দায়িত্ব কি? ওদের টাকাটা ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, তো পাবলিক কি করবে? পাবলিক এই ডিবেঞ্চারের যে মানে কাগজপত্রগুলো কার কাছে? পাবলিকের কাছে আছে। পাবলিক কাগজপত্রগুলো কোম্পানির কাছে নিয়ে যাবে, কোম্পানিকে বলবে দাও টাকা, টাইম তো শেষ হয়ে গেছে, এবার আমাদের লোনের টাকাটা ফিরিয়ে দাও। এটাই হচ্ছে রিডেমশন। যখন ফিরিয়ে দিচ্ছে, ফিরিয়ে দেওয়াটাকেই বলে রিডেমশন অফ ডিবেঞ্চার। ঠিক আছে, তো এটা তো ইস্যুর ব্যাপারটা বোঝা গেল। তো এবার বুঝতে পারলি, এটা হচ্ছে ইস্যু বোঝা গেল। এবার তুই যদি রিডেমশনের ব্যাপারটা যদি বলি, কোম্পানি আর এটা হচ্ছে পাবলিক। ঠিক আছে, পাবলিক কোম্পানির কাছে কি দিল? ডিবেঞ্চারগুলো দিয়ে দিল। তার বদলে কোম্পানি পাবলিককে কি দেবে? পেমেন্ট করে দেবে। ঠিক আছে, তো কোম্পানি পাবলিককে টাকাটা দিয়ে দেবে। বুঝতে পারলি রিডেমশন কনসেপ্টটা কি? হ্যাঁ কি না? রিডেমশনের কনসেপ্টটা মোটামুটি বোঝা গেছে তো? আচ্ছা, নেক্সট তাহলে উপরের পার্টটা মুছে দিই, এটা বোঝানোর কিছু নেই, মুছে দিই এটা। নেক্সট লিখছি সোর্সেস অফ রিডেমশন। ঠিক আছে, তো সোর্সেস অফ রিডেমশন। ঠিক আছে, এই যে ডিবেঞ্চারদের টাকাটা শোধ করবো, তার সোর্স কোথা থেকে? সোর্স, তার টাকাটা পাবো কোথা থেকে? টাকাটা শোধ করার জন্য সেটা লেখ। প্রথমে লেখ 1 নম্বর লেখ আউট অফ ক্যাপিটাল। কি বললাম? আউট অফ ক্যাপিটাল। তা ডিবেঞ্চারের টাকা যে শোধ করবো, কোথা থেকে শোধ করতে পারি? ক্যাপিটাল থেকে টাকাটা শোধ করতে পারি। লিখে দিচ্ছি, ব্যাকেটে লিখবি when repayment is made, when repayment is made out of profit earned, out of profit earned by business। when repayment is made out of profit earned by business। আচ্ছা, এটা আউট অফ ক্যাপিটাল না লিখে আউট অফ প্রফিট, এই আউট অফ ক্যাপিটাল না লিখে এটা আউট অফ প্রফিট লেখ, তাহলে বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করা। মানে সোর্সেস অফ রিডেমশন, ডিবেঞ্চারের টাকাগুলো যে রিডিম করবো তার সোর্স কি? প্রথম পয়েন্ট হচ্ছে আউট অফ প্রফিট। তাহলে কি বলা হয়েছে? হোয়েন রিপেমেন্ট ইজ মেড, মানে টাকাটা শোধ করবো আউট অফ প্রফিট আর্ন বাই দ্য বিজনেস। বিজনেস প্রতি বছর প্রফিট যত টাকা আর্ন করবে সেখান থেকেই টাকা সরিয়ে সরিয়ে ওদের টাকাটা মেটানোর চেষ্টা করবে। এটা একটা উদাহরণ দিয়ে যদি ব্যাপারটা ভালো করে বোঝাই, দেখ ব্যাপারটাকে তোকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ ধর আমি বিজনেস করার জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম, কত জানিস? 10 লাখ টাকা লোন নিয়েছিলাম, ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম 10 লাখ টাকা। এবং ব্যাংকে আমি প্রমিস করেছিলাম এই টাকাটা আমি শোধ করে দেবো কত বছরে? 5 ইয়ার্স, মানে 5 বছর পর, আফটার 5 ইয়ার্স, যদি বুঝতে অসুবিধা হয় আফটার 5 ইয়ার্স, 5 বছর পর টাকাটা শোধ করে দেবো। ঠিক আছে তো দেখ আমি একটা আউট অফ প্রফিট বোঝাচ্ছি, হ্যাঁ, আউট অফ ক্যাপিটাল বোঝাচ্ছি না, ইয়ার আর তার প্রফিট। তো বলি যে 5 বছর আমি টাকাটা শোধ করে দেবো। ধর ফার্স্ট ইয়ার যখন আমি বিজনেস করলাম, ফার্স্ট ইয়ার বিজনেস করে আমি 5 লাখ টাকা প্রফিট করলাম। সেকেন্ড ইয়ার বিজনেস করে 6 লাখ টাকা প্রফিট করলাম। থার্ড ইয়ার বিজনেস করে একটু ভালো হয়নি বিজনেসটা, 4 লাখ টাকা প্রফিট করলাম। ফোর্থ ইয়ার বিজনেস করে 3 লাখ টাকা প্রফিট করলাম। ফিফথ ইয়ার বিজনেস করে কত? 2 লাখ টাকা প্রফিট করলাম। বোঝার চেষ্টা করি ব্যাপারটা। আমি ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম কত টাকা? ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম কত টাকা? 10 লাখ টাকা। তুই বলবি তোর কাছে কোন প্রসেসটা ভালো লাগবে? তুই বিজনেস থেকে মানে ব্যাংকের থেকে বিজনেস করার জন্য 10 লাখ টাকা লোন নিয়েছিলি, তো 5 বছর পর 10 লাখ টাকা শোধ করতে হবে। তোর কাছে দুটো অপশান আছে। তুই প্রতি বছর বিজনেস করছিস, বিজনেস থেকে প্রফিট হচ্ছে, প্রতি বছর কিছু কিছু করে প্রফিট থেকে টাকা সরিয়ে, প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরাতে পারি। আদারওয়াইজ কী করতে পারি? 5 বছর পর আমার নতুন করে মার্কেটে শেয়ার ইস্যু করব, বা ডিবেঞ্চার ইস্যু করবো, নাহলে আবার লোন নেব, আর না হলে আমার কোম্পানি যা অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলো বেচে দেবো। এইগুলো বেচে দিয়ে টাকা জোগাড় করে ওদের টাকাটা মেটাতে পারি। এটাকে বলে আউট অফ ক্যাপিটাল। আর আউট অফ প্রফিট কোনটা? প্রতি বছর যত প্রফিট করব, প্রফিট থেকে কিছু করে টাকা সরিয়ে রাখবো। আমাকে একটু বল, বুদ্ধি খাটিয়ে বল, কোনটা বেশি ভালো? আউট অফ প্রফিট ভালো নাকি আউট অফ ক্যাপিটাল ভালো? মানে হোক না, ভুলই আনসার দে, কোনো তাতে যায় আসে না কিছু। আমি বলছি কি মনে হচ্ছে কোনটা ভালো? আউট অফ প্রফিট ভালো নাকি আউট অফ ক্যাপিটাল ভালো? আউট অফ ক্যাপিটাল মানে 5 বছর পর ও দেখা যাবে, 5 বছর পর টাকা শোধ করতে হবে 10 লাখ টাকা, 5 বছর পর দেখবো কি আছে, তখন দিয়ে দেবো। তুই বলবি 5 বছর পর ঠিক আছে চলো লোন 10 লাখ টাকা লোন শোধ করতে হবে, চলো আবার একটা 10 লাখ টাকা লোন নিয়ে 10 লাখ টাকা শোধ করে দিই। বিজনেসের পক্ষে এটা খুব একটা ভালো মানে ইন্ডিকেশন নয়। আমার আগের লোন আছে, এই লোনটা শোধ করার জন্য নতুন করে লোন নিলাম, বা ধর আগের লোনটা আছে সেই লোনটাকে শোধ করার জন্য আমি নতুন করে শেয়ার ইস্যু করলাম, বা আমার আগের লোন আছে সেই লোনটাকে শোধ করার জন্য আমার কোম্পানির যে অ্যাসেট আছে সেই অ্যাসেটগুলোকে বেচে দিলাম। এটা বিজনেসকে ভালো ইন্ডিকেশন দেয় না। আউট অফ ক্যাপিটাল কখনোই ভালো হতে পারে না। আমাকে মানে বাইরের লোক তখনই লোন দেবে না, আমাকে যে লোন দিয়েছে সে দেখে বুঝতে পারবে যে না আমাকে লোন দিয়েছে মানে কি আমি লোনের টাকাটা বিজনেসে লাগালাম, বিজনেস থেকে প্রতি বছর প্রফিট করছি, সেই টাকাটাই ওদের মেটাচ্ছি। সবাই লোন দেবে, সবাই লোন দেবে। তাহলে জিনিসটা বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে তোকে কখনো কোনো কোশ্চেন হতে পারে কোনটা বেটার, প্রফিট বেটার না ক্যাপিটাল বেটার? সবসময় প্রফিট বেটার হয়। তুই ভাব না, আজকে বাবা ব্যবসা করছে, মার্কেট থেকে লোন নিয়ে বিজনেস করছে, একটা টাইম পর লোনের টাকাটা শোধ করে দিতে হবে, লোনের টাকা শোধ করে, কিন্তু সে যদি দোকানের যে সমস্ত অ্যাসেট ফ্যাসেট আছে সেই সমস্তগুলো বেচে দিয়ে যদি লোনটা শোধ করে, বিজনেস পক্ষে খুব ভালো জিনিস হলো? কখনোই ভালো না, তাহলে বিজনেস তো দাঁড়াবে না, তাই না? তার ক্ষেত্রে ভালো হবে কি প্রতি বছর বিজনেস থেকে যা প্রফিট করছে প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরিয়ে রাখি, টাকাটা শোধ করতে হবে। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এটা বুদ্ধিমানের কাজ। তার মানে কি করেছে, প্রথম বছর ধর প্রফিট থেকে সরিয়েছে কত? 2 লাখ টাকা সরিয়ে রেখেছে। ঠিক আছে, 2 লাখ টাকা সরিয়ে রাখি না, আলাদা করে টাকাটা মেটাতে হবে তো। পরবর্তী সময় কিন্তু হেডেক পড়বে না, নাহলে একবারে 10 লাখ টাকা বের করতে অনেকটা হেডেক পড়বে। তারপরের বছর 2 লাখ টাকা সরিয়েছে, তারপরের বছর 1 লাখ টাকা সরিয়েছে, তারপরের বছর এই বছর 4 লাখ টাকা সরিয়ে দিই, 4 লাখ টাকা। 2006 আর 7 2 লাখ টাকা সরিয়েছে, এখান থেকে 1 লাখ টাকা সরিয়েছে, টোটাল 10 লাখ টাকা জোগাড় হয়ে গেল। টোটাল 10 লাখ টাকা জোগাড় হয়ে গেল কি রে? তাহলে বুঝতে পারলি কোনটা বেটার? তাহলে আমি তোকে বোঝাতে পারলাম আউট অফ প্রফিট জিনিসটা কি। আজকে লোন নিয়েছি 5 বছর, কত বছর? 5 বছর পর লোনের টাকা শোধ করতে হবে। তাই প্রতি বছর আমি 5 বছর পর আমার কোনো অ্যাসেট বেচে বা নতুন করে শেয়ার ইস্যু করে বা নতুন করে লোন নিয়ে ওদের টাকাটা শোধ করাচ্ছে,
আমি আজ প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু টাকা সরিয়ে রাখি, এটাই আমার পক্ষে বেটার। তাই লিখেছি হোয়েন রিপেমেন্ট ইজ মেড আউট অফ প্রফিট, দেখ প্রফিট থেকে কিছু কিছু সরিয়েছি, আর্ন বাই বিজনেস, বিজনেস যত টাকা আর্ন করলো প্রতি বছর প্রফিট, সেখান থেকে কিছু কিছু টাকা সরিয়ে ওদের টাকাটা রিডিম করাটাকে বলা হয় আউট অফ প্রফিট। তাহলে জিনিসটা বোঝা গেল, একটা প্রকার কিছু নেই, এমনি বোঝালাম ব্যাপারটা, আউট অফ প্রফিট ব্যাপারটা বোঝা গেল তো। এবার লিখবো আউট অফ ক্যাপিটাল। জিনিসগুলো টার্মগুলো তোকে পুরো ব্যাপারটা ভালো করে মাথার মধ্যে ঢোকাতে হবে। লেখ 2 নম্বর আউট অফ ক্যাপিটাল কি লিখবো, হোয়েন, লাইক হোয়েন রিপেমেন্ট ইজ মেড, হোয়েন repayment is made but not out of profit, but not out of profit earned, বুঝতে পারলি? নতুন করে বোঝানোর কিছু নেই। আউট অফ ক্যাপিটাল মানে ও প্রতি বছর বিজনেস থেকে যা প্রফিট আর্ন করে সেখান থেকে টাকা সরিয়ে করছে না, ও কি করছে, অ্যাসেট বেচে ওর টাকা শোধ করছে। জিনিসটা কখনোই ভালো নয় বিজনেসের পক্ষে। তো দেখ, তো এখান থেকে তুই একটা ছোট্ট একটা নোটে চলে আসতে পারিস। কি নোটে চলে আসতে পারিস, কি বলবো জানিস তো? এখন তোকে জিজ্ঞাসা করে বল না আউট অফ প্রফিট আর আউট অফ ক্যাপিটাল মধ্যে কোনটা বেটার, তুই তখন অ্যান্সার বলবি, তুই বলবি আউট অফ প্রফিট যথেষ্ট বেটার, তাই তো? এখানে কি লিখবি, লেখ রিডেমশন আউট অফ প্রফিট ইজ বেটার দেন, লেখ রিডেমশন, ঠিক আছে? রিডেমশন কোনটা বেটার, লিখবি আউট অফ প্রফিট out of profit is better than out of capital, and it increases credit worthiness of company। বোঝার চেষ্টা কর। বলি স্যার ক্রেডিট ওয়ার্থনেস মানে কি? কিছুই না, কিছুক্ষণ আগেই বললাম, আমাকে যারা লোন দেয় তারা আমাকে আর ফিউচারে লোন দেবে কিনা কিসের উপর ডিপেন্ড করবে, এটার উপর, কেননা আমি প্রফিট থেকে ওদের টাকাটা শোধ করেছি। আমাকে লোন দেবে, অবশ্যই লোন দেবে, ঠিক আছে? এটা বিজনেসের পক্ষে খুব ভালো জিনিস। তাহলে জিনিসটা বুঝতে পারলি তো? তাহলে কি কি বললাম, ডিবেঞ্চার রিডিম করার সোর্স কি কি হতে পারে, একটা হতে পারে আউট অফ ক্যাপিটাল, একটা হতে আউট অফ প্রফিট, ঠিক আছে? আবার কেউ কেউ বলে যে না কিছু টাকা প্রফিট থেকে নেব, কিছু টাকা ক্যাপিটাল থেকে নেব, এটাও হতে পারে। তাহলে কি বললাম, আউট অফ ক্যাপিটাল অ্যান্ড প্রফিট, এটাও হতে পারে। এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে তো? এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, আউট অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। 3 নম্বরটা, ধর লোন শোধ করতে হবে 5 বছর 1 লাখ টাকা, প্রফিট থেকে ধর 70,000 টাকা সরাতে পারি, বাকি 30,000 টাকা নতুন করে শেয়ার ইস্যু করলাম, ঠিক আছে? তো এরকম হতে পারে, আউট অফ কিছুটা প্রফিট থেকে কিছুটা ক্যাপিটাল থেকে। জিনিসটা বোঝা গেল? তো কেন এত অবধি? আচ্ছা, তাহলে সোর্সেস অফ রিডেমশন লেখা হয়ে গেল। এবার পুরো মেথড, কি কি মেথড আছে, এই যে চ্যাপ্টারটা করছি না রিডেমশন ডিবেঞ্চার, এই চ্যাপ্টারে কি কি মেথড আমাকে স্টাডি করতে হবে, কি কি মেথড আমাকে স্টাডি করতে হবে, লেখ মেথডগুলো লিখছি। এক নম্বর মেথড লিখছি, by payment in a lump sum,
at the end of the specified period. At the end of the specified period. ঠিক আছে তো? বাই পেমেন্ট ইন আ লাম সাম অ্যাট দ্য এন্ড অফ দ্য স্পেসিফাইড পিরিয়ড। ধর আজকে কারোর থেকে লোন নিচ্ছি, প্রমিস করেছি ভাই তোমাকে 5 বছর পর লোনটা শোধ করে দেবো, অর্থাৎ স্পেসিফাইড পিরিয়ড, নির্দিষ্ট পিরিয়ডের পর তোমার টাকাটা শোধ করে দেবো, পুরো টাকাটাই একবারে দিয়ে দেবো। ভালো করে বোঝ, বুঝিসনি কি বললাম? আজকে কারোর থেকে ধর 10 লাখ টাকা লোন নিয়েছি, 5 বছর পর ও টাকাটা শোধ করে দেবো, পুরো 10 লাখ টাকায় শোধ করে দেবো 5 বছর পর একবারে। কখনো কখনো ভাগে ভাগেও টাকাটা শোধ করেন, ভাগে ভাগে না, একবারে টাকাটা শোধ করে দেবে, লাম সাম একবারে এক ঠক দিয়ে। এটা তোদের সিলেবাসে আছে, তোদের বোর্ডে এই বছর পরীক্ষায় আছে, ঠিক আছে? এটা আছে। 2 নম্বর লেখ, বাই পেমেন্ট ইন অ্যানুয়াল ইনস্টলমেন্ট। বাই পেমেন্ট ইন অ্যানুয়াল ইনস্টলমেন্ট। এটা মনে হচ্ছে তোদের সিলেবাসে নেই এই বছরের পরীক্ষায়, মানে এমনি সিলেবাসে তো আছে বাট এই বছরের পরীক্ষায় হয়তো নেই এটা, ঠিক আছে? দেখতে হবে না, আমি বলে দিচ্ছি। বাই পেমেন্ট ইন অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ধর আমি 5 বছর পর 10 লাখ টাকা শোধ করবো বলেছি, কিন্তু প্রতি বছর কিছু কিছু করে টাকাটা শোধ করবো, লটারি সিস্টেমে অল্প অল্প করে দেবো, ইনস্টলমেন্টে শোধ করবো টাকাটা, ঠিক আছে তো? তারপর লেখ, এটা মনে হচ্ছে নেই, 3 নম্বর পয়েন্টটা মনে হচ্ছে নেই, মনে হচ্ছে এই পয়েন্টটা নেই, আমি ক্রস দিয়ে রাখলাম, যদি থাকে তো আমি করিয়ে দেবো। 3 নম্বর লেখ, বাই পারচেস ইন দ্য ওপেন মার্কেট। বাই পারচেস ইন দ্য ওপেন মার্কেট, এটা তোদের সিলেবাসে ছিল, বাট এই বছর থাকবে না, এই বছর আসবে না, এই বছর অমিট করে দিয়েছে, এটা এই বছর আসবে না, বাট সিলেবাসে আছে। হ্যাঁ, এটাও তোকে শিখতেই হবে, যখন গ্র্যাজুয়েশন করবি তখন এটা আসবেই, ঠিক আছে তো? এর মধ্যে দুটো জিনিস শিখতে হয়, একটা ইমিডিয়েট ক্যান্সেলেশন, একটা শিখতে হয় ইমিডিয়েট ক্যান্সেলেশন, আর একটা শিখতে হয় ওন ডিবেঞ্চার ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যান্সেলেশন। ওন ডিবেঞ্চার ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যান্সেলেশন। তাহলে কি বললাম? 2-এরটা নেই, 3-এরটাও নেই কিন্তু তোর পরীক্ষায়, 4-এরটা এই বছরের জন্য নেই, কিন্তু বারবার বলছি প্রতি বছর থাকে, এই বছরের জন্য নেই। তো বলছে বাই কনভার্সন ইনটু শেয়ারস। বাই কনভার্সন ইনটু শেয়ারস। আচ্ছা, এটা এখানে লিখে দিচ্ছি ব্যাকেটে, নট ইন সিলেবাস, ঠিক আছে তো? ফর আইএসসি বোর্ড, ঠিক আছে? আইএসসি সিলেবাসে নেই, মানে এটা মানে সিলেবাসে নেই মানে কি এই বছরের জন্য সিলেবাসেই নেই এটা, মানে মেথডটা তোকে শিখতে হবে, বাট তোদের পরীক্ষায় কোনোদিনই আসতো না আগে। মানে এই বছর ভাবিস না করোনা ভাইরাসের জন্য হয়তো এটা সিলেবাস থেকে বাদ দিচ্ছে, না, এটা সিলেবাসেই নেই তোদের, এটা শিখতেই হবে না এটা, ঠিক আছে? হ্যাঁ, তবে একটা কথা, এরপরে যত প্রফেশনাল কোর্স করবি, সিএ বল, সিএমএ বল, সিএস বল বা বিকম বল, সব জায়গায় এটা আছে, এগুলো সব আছে, কিচ্ছু বাদ নেই, সব আছে, ঠিক আছে তো? সব জিনিস তো 11-12 শেখাবে না, তাহলে আর ওখানে কি শিখবি? আচ্ছা, তারপর লেখ 4 নম্বর মেথড হলো 5 নম্বর মেথড সিঙ্কিং ফান্ড। এটাও তোর নেই 12-এর সিলেবাসে, নেই। তার মানে এই 5টা মেথডই তোকে গ্র্যাজুয়েশনে গিয়ে বা সিএতে গিয়ে, মানে কোনো প্রফেশনাল কোর্সে গিয়ে 5টা মেথডই তোকে শিখতে হবে। কিন্তু এখন তোদের বোর্ড এক্সামে এই বছর করোনা ভাইরাসের জন্য কোনগুলো তোর পরীক্ষায় আছে? 1 নম্বরটা আছে, ঠিক আছে তো? আমি তো 1 নম্বরই দেখতে পাচ্ছি, এত কোন অপশন দেখতেই পাচ্ছি না। দেখ, 2 নম্বরটা যাও ভেবেছিলাম আছে, কিন্তু এই বছর দেখলাম তো সিলেবাস থেকে বের করে দিয়েছে। প্রতি বছর থাকে কিন্তু এই বছর সিলেবাস থেকে বার করে দিয়ে। 3 নম্বরটাও প্রতি বছর থাকে, এই বছর সিলেবাস থেকে বার করে দিয়েছে। তাহলে তোকে করতে হচ্ছে 1 নম্বরটাই, তাই না? শুধু 1 নম্বরটাই করতে হচ্ছে, ব্যাপারটা বোঝা গেল তো? একটাই পয়েন্ট আছে তো, মোটামুটি মাথায় ঢুকলো তো মেথড কি আছে, তো পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম। কিন্তু গ্র্যাজুয়েশনে কিন্তু আমাকে সব কটাই করতে হবে। না, সিলেবাসেই নেই, তোর বইতে মেথড বলে দেয়নি সিঙ্কিং ফান্ড, গ্র্যাজুয়েশনে আছে সিঙ্কিং ফান্ড। আর অলরেডি সিঙ্কিং ফান্ডের ভিডিও আমার অলরেডি আপলোড করা হয়েও গেছে গ্র্যাজুয়েশনে, সিঙ্কিং ফান্ড, ঠিক আছে তো? তাহলে এত অবধি বুঝিয়ে দিলাম আমি মেথডটা সম্পর্কে, কি কি মেথড তোর সিলেবাসে আছে, কি কি সিলেবাসে নেই, ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিলাম।
এরপরে যে পয়েন্টটা করবো, দেখ থিওরিটিক্যাল কনসেপ্ট আলোচনা করছি, এখন যেটা করছি সেটা হচ্ছে, এখন প্রশ্ন উঠতে পারে এই যে ডিবেঞ্চার করছি না, ডিবেঞ্চার মানে বুঝতে লোনের টাকাটা কতদিন পর শোধ করতে হয়, প্রশ্ন ওঠে। ডিবেঞ্চার, এই আমি যে কারোর থেকে লোন নেবো না, ওদের টাকাটা কতদিনে শোধ করতে হয়, ঠিক আছে, কতদিনে শোধ করতে, এটা খুব কোশ্চেনটা ওঠে। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25, 30। নিয়ম হচ্ছে আমাদের দেশে যে নিয়ম বলছে, বলছে যে আমরা যদি কারোর থেকে লোন নিই তো মিনিমাম ওদেরকে 10 বছরের মধ্যে টাকাটা শোধ করতে হবে, 10 বছরের মধ্যে টাকাটা শোধ করতে হবে। হ্যাঁ, তবে কিছু মানে ক্লজ আছে, বলছে যে না, কিছু কেসে কন্ডিশন আছে, কিছু কেসে সেটাকে 10 বছরটা সেটা 30 বছর হতে পারে, 30 বছর অবধি নিতে পারে, সেটা বলছি, লিখিয়ে দিচ্ছি ব্যাপারটা। তার মানে ম্যাক্সিমাম কেসে আমরা যদি কারোর থেকে মানে কোম্পানি কারণে যদি ডিবেঞ্চার যদি ইস্যু করা হয়, ওদের টাকাটা 10 বছরের মধ্যে ফিরিয়ে দিতে হবে। পুরো আমাদের দেশের আইন কানুনই বলে দিয়েছে, রুল বলে দিয়েছে 10 বছরের টাকাটা শোধ করতে হবে। তবে 10টা ওটা কখনো এক্সটেন্ড হয় 30 বছর কিছু কোম্পানির ক্ষেত্রে, সেই কোম্পানির নামগুলো বলবো, ঠিক আছে। তো দেখ লিখছি টাইম অফ রিডেমশন, লেখ টাইম অফ রিডেমশন। লেখ টাইম অফ রিডেমশন। কি লিখবো? এই জেনারেল রুল লিখছি। জেনারেল রুল মানে বুঝতে পারছিস তো? জেনারেল রুল মানে বুঝতে পারছিস কি বলছি? মানে যেটাই তুই অরিজিনাল, মানে যেটা নর্মাল নিয়ম। নর্মাল নিয়ম কি বললাম? নর্মালি কোনটা? 10 বছর, এক্সেপশন 30 বছর। বুঝতে পারলি নর্মাল কোনটা? তো লেখ উইদিন 10 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ইস্যু। উইদিন 10 years from the date of issue, মানে বুঝেছিস, যেদিন ডিবেঞ্চারটা ইস্যু করবো সেই ইস্যু করার ডেট থেকে 10 বছরের মধ্যে টাকাটা ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে তো? এটা হচ্ছে নর্মাল রুল বলতে জেনারেল রুল। এক্সেপশন কি আছে, যেটা বললাম 30 বছরের কেসটা। তো এখন তোকে তো বলতে হবে 30 বছর কোন কোম্পানির ক্ষেত্রে 30 বছর, তোকে বলেই দিতে হবে হ্যাঁ এই কোম্পানির ক্ষেত্রে 30 বছর, ঠিক আছে। পরীক্ষায় আসবে কি আসবে না সেটা পরের কথা, সে তো পরের ব্যাপার, ঠিক আছে তো। থিওরিটিক্যাল কনসেপ্ট জানা দরকার। লেখ মে এক্সিট টেন ইয়ার্স বাট নট 30 ইয়ার্স। মানে বুঝেছিস তো? এক্সেপশন হচ্ছে ম্যাক্সিমাম 30 বছর টাকা শোধ করতে হবে, 10 বছরের বেশি হবে কিন্তু 30 বছরের মধ্যে হবে, ঠিক আছে তো। এর ক্লজগুলো লিখছি, কি কি কন্ডিশন, মানে কোন কোম্পানির ক্ষেত্রে। লেখ কোম্পানি এঙ্গেজ ইন সেটিং আপ of infrastructure project কোন কোম্পানির ক্ষেত্রে? যেই কোম্পানি এঙ্গেজ আছে, কিসের সঙ্গে এঙ্গেজ আছে? কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সঙ্গে এঙ্গেজ আছে, সেরকম কোম্পানির ক্ষেত্রে ওটা 10 বছরটা এক্সিট করে কি হবে 30 বছরে চলে যাবে। আর কি? লাইক ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি, যখন তোরা যদি আইপিসি দিস, আইপিসি মানে সিএ বা কোনো সিএমএ পড়িস, তখন এইগুলো সব পড়তে হবে তোকে, ঠিক আছে তো। ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি, এই আবার কি এরকম কোম্পানি হতে পারে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে না, সেই প্রজেক্টে কেউ ধর ফাইন্যান্স করেছে, সেরকম কোম্পানির ক্ষেত্রেও কিন্তু 30 বছর। হ্যাঁ, ফাইন্যান্স করে, ওর কাজ শুধু ফাইন্যান্স করা, সেখানেও কিন্তু 30 বছর। তারপর লেখ ইনফ্রাস্ট্রাকচার ডেট ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার ডেট ফান্ড, কি লিখলাম? ইনফ্রাস্ট্রাকচার ডেট ফান্ড নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে।
হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ডেপ্ট ফান্ড নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি এরকম কিছু হলেও কিন্তু 30 বছর। আর একটা কি, কোম্পানি পারমিটেড বাই মিনিস্ট্রি, কোম্পানি পারমিটেড বাই মিনিস্ট্রি or department of central government, department of central government, department of central government or RBI or RBI or NHB, only sir NHB এর full form National Housing Bank, ন্যাশনাল হাউজিং ব্যাংক, ঠিক আছে, অর এনি আদার স্ট্যাটুটরি অথরিটি, অর এনি আদার স্ট্যাটুটরি অথরিটি। তাহলে কি বললাম, 30 বছর কেসটা কখন কখন হবে, কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যদি এঙ্গেজ থাকে সেটা, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যদি কেউ ফাইন্যান্স করে সেটা, আর কি ইনফ্রাস্ট্রাকচার ডেপ্ট ফান্ড নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি সেটাও হবে, আর কি কোম্পানি পারমিটেড বাই মিনিস্ট্রি অর ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর RBI অর ন্যাশনাল হাউজিং ব্যাংক অর এনি আদার স্ট্যাটুটরি অথরিটি, এই সমস্ত সঙ্গে যুক্ত থাকলে তখন 10 বছরটা চেঞ্জ হয় 30 বছর হবে। এটা জাস্ট পড়ার দরকার, জাস্ট একবার পড়তে হবে, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কিছু অত কিছু অঙ্কের মধ্যে কিছু থাকবেও না, জাস্ট একটু নলেজটা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার কোনো প্রজেক্ট, বড় বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবে। আচ্ছা দেখ, এবার দেখ কি করছি, তারপরে টপিক লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এতক্ষণ তো সব থিওরিটিক্যাল কনসেপ্ট বলে, এবার অ্যাকাউন্টস কীভাবে করবে, এর অ্যাকাউন্টসটা কীভাবে করবে, অ্যাকাউন্টসটা করছি, লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, লেখ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর রিডেমশন, ফর রিডেমশন, এই যে ডিবেঞ্চারের টাকাটা শোধ করবো তাতে একটা কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে, আমরা কিন্তু আমাদের কোনো মাথা খাটিয়ে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বের করতে পারবো না। এর জন্য হয়তো নিয়ম মাঝে মাঝেই চেঞ্জ হবে। এর জন্য কোম্পানি কি নিয়ম করেছে, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013, কোম্পানি আইনে কি বলা হয়েছে সেই আইনটাই চলতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করে দেয়, এটা আমাদের নিজের মাথা খাটানোর কোনো ব্যাপার নেই, ওরাই ঠিক করেছে। বা সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ওরাই ঠিক করে দিয়েছে কীভাবে কী করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা ভাবিস না যে আমরা করছি, আমরা কিছু করছি না, আমাদের যেইভাবে বলেছে আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে সেই কাজ করব, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো সুতরাং মানতে হবে কোম্পানি যে অ্যাকাউন্টস হয় না, পুরোপুরি কিন্তু কোম্পানি আইন অনুযায়ী চলতে হয়, কোম্পানি রুলে যা বলে সেই অনুযায়ী চলতে হয়। তো দেখ এখানে লিখছি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর রিডেমশন অ্যাকর্ডিং টু কোম্পানিজ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু Companies Act 2013 and SEBI guideline। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু, আমি বারবার বলছি এটা কিন্তু কোম্পানির আইন, কোম্পানির যা রুল সেই রুল তোকে মেনে চলতে হবে, ঠিক আছে। তো এখানে মানে বলতে পারিস তাহলে কি স্যার এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ বলতে পারিস মুখস্থ করতে হবে, হ্যাঁ বুঝে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, এটা রুল মাথায় রাখতে হবে তোকে। প্রথম পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কি, ক্রিয়েশন অফ ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। কি লিখলাম, ক্রিয়েশন, আমি নিজে তৈরি করিনি, এটা আমি কোনো তৈরি করিনি, এটা হচ্ছে পুরো কোম্পানির আইনেই তৈরি করা আছে, বলেই দিয়েছে এটা, হ্যাঁ কম্পালসারি, এটা ছাড়া কিছু করতে পারবি না, কম্পালসারি করতেই হবে। আমি তোকে বুঝিয়ে দিতে পারবো জিনিসটা কি, ঠিক আছে। তো আমি তোকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবো, বা আমি এটাও তোকে বোঝাতে পারবো কোন কোন কোম্পানির ক্ষেত্রে ডিআরআর ক্রিয়েট করতে হয়, কোন কোন কোম্পানির ক্ষেত্রে করতে হয় না, সেটাও আমি বোঝাতে পারবো। আমি এটাও বোঝাতে পারবো যে কোন কোম্পানিতে কত পার্সেন্ট, কোন কোম্পানিতে পার্সেন্টেজ, এই জিনিসগুলো বোঝাতে পারবো, ঠিক আছে। তো ক্রিয়েশন অফ ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ,
আমি আজকে লোন নিয়েছি কারোর থেকে, বছরের শুরুতে 5 লাখ টাকা লোন নিয়েছি, 10 বছর পর টাকাটা শোধ করতে হবে, তো 10 বছর পর টাকাটা শোধ করতে হবে, তো টাকাটা শোধ করতে হবে। সুতরাং ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ তৈরি করো। হ্যাঁ, সব কোম্পানির ক্ষেত্রে করতে হয় না, কোন কোম্পানির ক্ষেত্রে করতে হয় না আমি বলে দেবো, ঠিক আছে? তো কোন কোম্পানির ক্ষেত্রে তৈরি করতে হয় না বলে দেবো। তো প্রথমেই কি করব, ক্রিয়েশন অফ ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, এর শর্ট ফর্মটা কি বলতে পারি বল? ডিআরআর। হ্যাঁ, এক্সামে তোরা কখনো ডিআরআর লিখলে নাম্বার কেটে দেবে, তুই লিখতে পারিস না ডিআরআর। তো দেখ, কিছুক্ষণ আগে যেটা বললাম আউট অফ প্রফিট, মনে পড়ছে? প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকাটা সরিয়ে রাখবো, তাই না? আচ্ছা, প্রতি বছর প্রফিট থেকে টাকাটা সরিয়ে রাখবো, কোনো একটা জায়গায় রাখবো। ধর আমার ধর এটা ধর কি বলবো, কি বলে ওটাকে, আরে লকার টাইপের, লকার নাই কি বলে এটা, হ্যাঁ লকার টাইপের, যেখানে বিজনেসে যে ক্যাশ থাকে একটা লকার টাইপের থাকে, তো ওখানে বিজনেসে প্রচুর প্রফিট হচ্ছে, টাকা ওখানে প্রচুর জমছে, ওখান থেকে টাকা সরিয়ে রাখছে, প্রতি বছর কিছু করে টাকা সরিয়ে রাখবে, সরিয়ে একটা জায়গায় রাখতে হবে। অর্থাৎ ওখানে যে প্রফিটে যত টাকা আছে ওখান থেকে কিছু কিছু করে টাকা প্রতি বছর কিছু কিছু করে সরাচ্ছি টাকাটা, ঠিক আছে? সরিয়ে একটা জায়গায় রাখবো, যেই জায়গাটায় রাখবো না ওইটাকেই বলে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের রিজার্ভ। এই টাকাটা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবো না। এই টাকাটা কিসের জন্য খরচ করব? স্পেশাল পারপাস, ডিবেঞ্চারের টাকা শোধ করবো, অন্য কোনো টাকা খরচ করতে পারবো না, এই জন্য স্পেশালিটি করে টাকাটা সরিয়ে রাখি। বুঝতে পারলি? ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ কি? ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ হচ্ছে এমন এক ধরনের রিজার্ভ, যেই রিজার্ভের টাকাটা, ওই ফান্ডে যেই টাকাটা আছে সেই টাকা শুধু ডিবেঞ্চার শোধ করবো, আর অন্য কোনো জায়গায় খরচ করতে পারবো না। স্যার অন্য কোনো ডিবেঞ্চার শোধ না করি ওখান থেকেই যাবে, এরকম মাথায় রাখতে হবে তোকে এটা, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। এর পরবর্তী সময় তুই যখন গ্র্যাজুয়েশনে উঠবি, তুই দেখবি রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার বলে একটা চ্যাপ্টার আছে, ওখানেও একটা জিনিস তৈরি করতে হয়। এখানে যেমন বললাম ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, ওখানে তৈরি করতে হয় ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। তো ওই টাকাটা যে প্রেফারেন্স শেয়ার টাকা শোধ করার জন্যই। তো সুতরাং এরকম প্রতিটা জিনিস থাকে, প্রতিটা পারপাস থাকে, যে এই পারপাসে ইউজ করবো। বুঝতে পারছিস তো? তাহলে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, কোথা থেকে টাকাটা সরাবো বললাম? কোথা থেকে টাকাটা সরাবো? প্রফিট থেকে টাকা সরাবো। বল না প্রফিট, আরে কিছুই না কিছুই না, ধর ধর প্রফিট থেকে টাকাটা সরাবো। ধর আগে যেটা, ধর এটা প্রফিট, এটা ধর প্রফিট, আর এটা ধর এখন নতুন একটা ফান্ড, নতুন একটা ফান্ড তৈরি করলাম। প্রফিটে যত টাকা ছিল সেই টাকাটা সরে কোথায় যাচ্ছে? এই ফান্ডে চলে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে প্রফিটের টাকা বাড়ছে না কমছে? তাহলে এই ফান্ডের টাকা বাড়ছে না কমছে? বুঝে গেলি ব্যাপারটা? তাহলে প্রফিট কমছে, প্রফিট কমছে, প্রফিট তো জানিস, বলি স্যার প্রফিট তো লাইবিলিটি, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, তাই তো? ডেবিট করতে হয়। তো দেখ, প্রথমে আমি অনেকগুলো নাম লিখছি, তারপরে তোকে বলবো সব কথা। জেনারেল রিজার্ভ লিখছি, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। স্যার জেনারেল রিজার্ভ লিখছেন কেন, প্রফিট না লিখে? জেনারেল রিজার্ভ থাকতে পারে তখন, কখনো কখনো কোশ্চেনে দেখ, তুই জানিস কিনা জানি না, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মধ্যে কী কী থাকে জানিস তো? জেনারেল রিজার্ভ থাকে, ঠিক আছে তো? জেনারেল রিজার্ভ থাকে, তারপর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থাকে, আরও অনেক কিছু থাকে। তো প্রথমে লিখবি এখানে কী কী নামগুলো তোকে জেনে রাখতে। জেনারেল রিজার্ভ, জেনারেলি এইগুলো অঙ্ক করতে গেলে তুই থাকবে না, তুমি বলে দিলাম থাকতে পারে জেনারেল রিজার্ভ। সিকিউর, এটা কোম্পানি থেকে আইন তৈরি করেছে ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ তুমি কী করে তৈরি করবে। তুমি সবার প্রথম জেনারেল রিজার্ভে দেখো, যদি থাকে তুমি জেনারেল রিজার্ভ থেকে নাও, যদি থাকে ভালো করে শুনবি, যদি থাকে তাহলে নেবো। স্যার যদি না থাকে তাহলে জেনারেল রিজার্ভ নেবো না। নেক্সট, ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ, কি বললাম? এটাও তাই, যদি থাকে তাহলে নেবো। ভালো করে শুনবি, বোঝার চেষ্টা করবি এখানে। এইগুলো ইফ এনি, যে ম্যাক্সিমাম 99% অঙ্কে পাবেই না, এগুলো থাকবেই না অঙ্কে। ওই তো বললাম, আমি কি বললাম, 99% অঙ্কে তুই পাবেই না, বা থাকতে পারে অঙ্কে, যদি থাকে তখন নেবো। বলে দেবে জেনারেল রিজার্ভ এত টাকা ব্যালেন্স আছে, বললো ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ এত টাকা, তখন নেবো, না নেওয়ার দরকার নেই। তারপর কি লিখবে জানিস তো? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। স্যার এটা প্রতিটা অঙ্কে থাকবে, এটা প্রতিটা অঙ্কে থাকবে, এটাই নিতে হবে। আমি তোকে আরও কিছু বলে দিচ্ছি, ধর অঙ্ক করার আগে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। স্যার কোশ্চেন তো কিছুই বলেনি কোথা থেকে নেবো, কিছুই বলেনি, তাহলে কোথা থেকে নেবো? পিএল থেকে। কিছু বলেনি, পিএল থেকেই নেবো, অন্য কোনো জায়গা থেকে নিতে পারবো, কোনো জায়গা থেকে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছিস তো? আর যতটা বুঝতে পারছিস না অঙ্ক, তুই একটা কোশ্চেন পড়লেই বুঝতে পারি কোথা থেকে নিতে হবে। যতক্ষণ না কোশ্চেন পড়বি কিছু বুঝতে পারবি না। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, আচ্ছা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডট 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 ডেবিট, টাকা ইয়ে লিখবি না কিন্তু, অ্যাকাউন্ট লিখবি না, ঠিক তো? টু ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, আমি দেখ ডিআরআর লিখবো, তুই ফুল ফর্ম লিখিস, ঠিক আছে তো? টু ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ।
শুনছিস? এবার প্রশ্ন হলো, তুই প্রশ্ন করতে পারিস যে স্যার ডিআরআর এ কত টাকা লিখবি? আমি তোকে বোঝাচ্ছি ডিআরআর কত টাকা লিখবি, এখানে বলে দিচ্ছি কত টাকা লিখবি। কত টাকা লিখবি এই পরে নোটটা লেখাচ্ছি, জাস্ট মুখে বলছি শুনে নে, পরে নোটটা লিখে দিচ্ছি। কোশ্চেন, আচ্ছা আমি তো লোন নিয়েছিলাম, মানে ডিবেঞ্চার নিয়েছিলাম, তোর টাকা শোধ করতে হবে। কত টাকার ডিবেঞ্চার, কত টাকা লোন নিয়েছিলাম? সাপোজ স্যার আপনি 5 লাখ টাকা লোন নিয়েছিলেন, তো যত টাকা লোন নিয়েছিলাম তার 25% এখানে রাখবো, বেশি না। কত পার্সেন্ট বললাম? 25%। এটা আগের নিয়ম ছিল, কারেন্ট নিয়ম চেঞ্জ হয়েছে 2019 সালের পরে, ওটা 10% হয়েছে, যেটা তোদের পিএস গল এটা করেনি, রেক্টিফাই করেনি আমি দেখলাম। ঠিক আছে, 25% আগে ছিল, সেটা এখন কত হয়েছে? 10% হয়েছে। অর্থাৎ তার মানে ডিবেঞ্চার রিডেমশন হিসেবে আপনি কত টাকা রাখতে পারেন? ডিবেঞ্চার, যত টাকার ডিবেঞ্চার রিডিম করছি, ফেস ভ্যালু যত টাকার ডিবেঞ্চার রিডিম করছি তার 10% রিজার্ভে ট্রান্সফার করবো। বোঝা গেল? আমি বলতে পারলাম? বুঝতে পারলি কি বললাম? আবার বলছি, বলি স্যার ডিবেঞ্চার ছিল ধর আমার 5 লাখ টাকা, কত টাকা ডিবেঞ্চার ছিল? ধর সাপোজ ধর 5 লাখ টাকা, 5,000 টাকা ডিবেঞ্চার ছিল, 100 টাকা দাম, তাহলে কত ছিল? 5 লাখ টাকা। প্রিমিয়াম ডিসকাউন্টের ব্যাপার না, ফেস ভ্যালু 5 লাখ টাকা ছিল, আমি তো 5 লাখ টাকা ডিবেঞ্চারই শোধ করে দিচ্ছি, কিন্তু কত পার্সেন্ট রিজার্ভে ট্রান্সফার করবো? 10%। মানে এখানে 50,000 টাকায় ট্রান্সফার করবো, তার বেশি ট্রান্সফার করতে পারবো না। প্রতি বছর? সেটা আমি বলে দেবো প্রতি বছর নাকি না, প্রতি বছর নেই, এর জন্য নিয়ম পড়ছে, আর একটু লিখাবো তোকে, নোট লেখাবো, তো নোট লেখালে তোর কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। নিয়ম হচ্ছে যবে আমি ডিবেঞ্চারের টাকাটা শোধ করব, যেই দিন ম্যাচুরিটি ডেট তার আগে 10% ট্রান্সফার করে দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারলি তো? দেখ অনেক ব্যাপার আসবে, যত অঙ্ক করবি তত এক একটা করে নিশ্চয়ই এক্সাম্পলগুলো পাবি, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পারলি তো এটা? এবার দেখ এই সংক্রান্ত তোর যে কোশ্চেনগুলো এক একটা করে নোট লিখি, সব ক্লিয়ার করে দেবো। এইগুলো তো 12-এর নোট লিখতে লিখতে সি এর নোটে চলে যাবো, বুঝতে পারলি তো? 12-এর নোট লিখতে লিখতে সি এর নোটে চলে যাবো, ঠিক আছে? তো লেখ ডিআরআর শুড বি শুড বি 10%, ভালো করে দেখবি, 10%টা বক্স কর, 10%, কারণ মনে রাখতে হবে তো, জানো 10% অফ দ্য ফেস ভ্যালু। আর বারবার বলে দিচ্ছি, তোকে পরীক্ষার কোশ্চেনে কখনোই বলে দেবে না 10%, তেমন এটা মুখস্থ করতে হবে, তোকে মুখস্থ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 10% অফ দ্য ফেস ভ্যালু, 10% অফ দ্য ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার্স। মানে বুঝেছিস? এখানে বলে দিয়েছে, বলছে ডিআরআর শুড বি 10%। ডিআরআর তুই তৈরি করবি 10% তৈরি করবি, কার? ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার্স, ঠিক আছে? ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার্স মানে বুঝতে পারছিস তো, যত টাকা ডিবেঞ্চারের ফেস ভ্যালু ছিল তার 10% তুই ডিআরআর তৈরি করবি। 2 নম্বর, এটা 1 নম্বর নোট গেল। 2 নম্বর, ডিআরআর শুড বি ক্রিয়েটেড, লেখ ডিআরআর শুড বি ক্রিয়েটেড 1 year, DRR should be created 1 year before date of redemption. Before date of redemption. তুই বলতো স্যার বুঝতে পারিনি, আমি তোকে বুঝিয়ে দেবো ব্যাপারটা, শুনবি? দেখবি কত সুন্দরভাবে বুঝিয়ে দেবো। দেখ চলে এই লাইনটার মানে বুঝি, আমি দেখে দিচ্ছি। এটা ধর 31/3/21, ঠিক আছে? এটা হচ্ছে ডেট অফ রিডেমশন। কি বললাম? ডেট অফ রিডেমশন মানে বুঝতে পারছিস তো, যেদিন এই টাকাটা শোধ করবো। কি বলেছে? ডিআরআর শুড বি ক্রিয়েটেড, ডিআরআর তোকে ক্রিয়েট করতে হবে 1 year বিফোর ডেট অফ রিডেমশন। যেদিন রিডেমশন হবে ঠিক তার 1 বছর আগে, ঠিক তার 1 বছর আগে, মানে 31/3/20 মধ্যে কিন্তু ডিআরআর ক্রিয়েট করতে হবে। ভালো মাথায় রাখবেন স্যার, 31/3/20 করবো না, আমি বলিনি যে 31/3/20, 31/3/20 মধ্যে, মানে 31/3/20 পরে গেলে হবে না। অর্থাৎ যেদিন রিডেমশন হবে তার 1 বছর আগে কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? তো এমনও হতে পারে যে না তুই এখানে কিছু করলি, এখানে কিছু করলি, এরকমও হতে পারে, সব হতে পারে, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারলি তো? ছবিটা আঁকার দরকার নেই, বুঝতে পারলি ব্যাপারটা? মানে বুঝেছিস তো? মানে বুঝতে হবে, কিন্তু মানেগুলো বুঝতে হবে। এইগুলো খুব এইগুলো খুব কি কমপ্লিকেট, এই জায়গাগুলো ভুল হয়, বারবার বুঝতে পারি না কোথায় তৈরি করবো, লাইনের মানেই বুঝতে পারছি না আমি। তার মানে যেদিন রিডিম হবে ঠিক তার 1 বছর আগে তৈরি করতে হবে, মানে লাস্ট ডেট 31/21 যদি রিডেমশন হয় 31/20 মধ্যেই তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে। এমন না 1/4/20 করবো স্যার, 1/4/20 করলে হবে না, 31/20 মধ্যেই করতে হবে, যে কোনো দিন 31/20 তার আগে যে কোনো সময়, 31/20 মধ্যেই করতে হবে, ঠিক আছে? তো এত কোনো সমস্যা তৈরি হবে না, তোদের 12-এর অঙ্ক একদম ইজি, কিছু থাকবেই না।
ও বলেই দেবে এই তারিখে ডেট তৈরি হচ্ছে। আমি একটু মানে প্রফেশনাল কোর্সের কথা বলে দিলাম, এগুলো মাথায় রাখতে হবে তোকে। 3 নম্বর বলে যে ডিআরআর শুড বি 100%। লেখ ডিআরআর should be 100% of the face value of debentures of the face value of debentures ঠিক আছে। if debentures are redeemed out of profit, মানে বোঝার চেষ্টা কর। যদি তোকে কোশ্চেনে বলে দেয় ডিআরআর তখনই তুই 100% নিবি, কিন্তু ডিআরআর নর্মালি 10% নিতে হয়। 100% তখনই নিবি, কখন নিবি? যদি বলে দেয় ডিবেঞ্চার আর রিডিম আউট অফ প্রফিট। যদি বলে ডিবেঞ্চার আর রিডিম করো প্রফিট থেকে, তাহলে কিন্তু পুরো 100% নিবি। এটা মাথায় রাখতে হবে। বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকছে না কি বললাম? কোশ্চেনে বলে দেয় যে ডিবেঞ্চারটা তুমি রিডিম করো প্রফিট থেকে, যখনই বলে ডিবেঞ্চার রিডিম করছি প্রফিট থেকে, তাহলে ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার যত টাকা ছিল পুরোটাই ডিআরআর ক্রিয়েট করে দিবে। বোঝা গেল? এবার আগের টাইম 10%, এখানে 100%। না, সেটা কোশ্চেনে বলে দেবে। কোশ্চেনে কিছু মানে সেরকমভাবে কিছু বলে না। কোশ্চেনে কিছু না বলে 10% রুলে চলে যাবে। আর যদি কোশ্চেনে বলে দেয় যে আউট অফ প্রফিট থেকে, তখন তো পুরোটাই। ঠিক আছে তো? আচ্ছা, লেখ ডিআরআর ইজ অনলি রিকোয়ার্ড জেনারেলি। অঙ্ক তোকে ধর নর্মাল একটা অঙ্ক দিল, ডিবেঞ্চার বললো এই তারিখে ডিবেঞ্চার ইস্যু হয়েছে, এই তারিখে ডিবেঞ্চারে রিডিম হচ্ছে। ঠিক আছে তো? এবার বলে ধর তুমি ডিবেঞ্চারে রিডিম করো আউট অফ প্রফিট থেকে, তখন তুই এই রুলটা অ্যাপ্লাই করবি। আর যদি কিছু না বলে স্যার কিছু বলেই নি, তখন তুই নর্মাল করে দিবি। তখন ডিআরআর ক্রিয়েট করা নর্মাল, আর তোকে নর্মালটাই হবে, এরকম আউট অফ প্রফিট বলে দেবেন। ঠিক আছে তো? ওটা তো সোজা অঙ্ক। আউট অফ প্রফিট কিছুই রুল কাটাতে হবে না, তো শুধু ওরকম দেবে না। ঠিক আছে তো? লেখ ডিআরআর ইজ অনলি রিকোয়ার্ড। ডিআরআর কখন দরকার? ডিআরআর ইজ অনলি রিকোয়ার্ড to be created for নন কনভার্টেবল ডিবেঞ্চার। জেনে রাখ, কেননা আমি যখন অঙ্ক এক্সারসাইজে অঙ্কগুলো করবো না, দেখবি স্যার এখানে কনভার্টেবল ডিবেঞ্চার মানে কি, নন বুঝতে পারছি না, কোথায় করবো না। তার মানে তোকে মাথায় রাখতে হবে, হ্যাঁ এই নোট বলছে না, আমি বলছি না। সেবি আর কোম্পানি 2013 বলে দিয়েছে এই রুলগুলো মেনে চলতে হবে। সুতরাং অঙ্ক করার সময় কিন্তু পড়তে হবে এটা কি ধরনের ডিবেঞ্চার বলছে। নন কনভার্টেবল ডিবেঞ্চার্স। তাহলে কি বললাম? ডিআরআর কখন দরকার আছে তোর? ডিআরআর ক্রিয়েট করার দরকার কখন? নন কনভার্টেবল ডিবেঞ্চার ক্ষেত্রে। এখন তোর মনে প্রশ্ন হলো স্যার যদি কনভার্টেবল ডিবেঞ্চার থাকে করবোই না, সেই অঙ্কে ডিআরআর ক্রিয়েটই করবো না। এরকম অনেক টিএস গেলের ভরে আছে এক্সারসাইজ, লিখে দিয়ে কনভার্টেবল ডিবেঞ্চার ডিআরআর ক্রিয়েট করার দরকার আছে কি নেই, তখন তোকে অ্যান্সার না। ঠিক আছে তো? 5 নম্বর ডিআরআর ইজ এক্সেমটেড। কি লিখছি? ডিআরআর ইজ এক্সেমটেড মানে ডিআরআর দরকার নেই। কাদের ক্ষেত্রে? ডিআরআর এক্সেম করে দিয়েছে। ডিআরআর এক্সেম করে দিয়েছে কোন কোন কোম্পানির ক্ষেত্রে? ফর ডিআরআর এক্সেমটেড ফর ব্যাংকিং কোম্পানি। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ডিআরআর করার দরকার নেই। ডিআরটা কেন খোলা হয় জানিস তো? ধর 10 বছর পর ধর কাউকে 10 লাখ টাকা শোধ করতে হবে, ধর 5 লাখ টাকা শোধ করতে 10 বছর পর, টাকাটা দরকার তো, কোথায় পাবো? এই জন্য কিছু টাকা আলাদা করে সই রাখবো, কিছু টাকা আলাদা করে সই রাখবো। ব্যাংকিং কোম্পানি, ওর টাকার অভাব আছে ব্যাংকিং কোম্পানির, ও প্রচুর টাকা, ও বলছে না তোমার ডিআরআর তৈরি করার দরকার নেই। কোম্পানি এত পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে না তোমার ডিআরআর করার দরকার নেই। কি বললে বুঝতে? আর কি বলেছে? অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন all India financial institution regulated by RBI। ভাব, এরও দরকার নেই কিন্তু যার মাথার উপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে,
তারও তো করার দরকার নেই, মাথার উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, বলছে না ঠিক আছে, তাহলে কার কার করার দরকার নেই ডিআরআর, বুঝেছিস তো? একটা অঙ্ক দেখছিলাম টিএস গলের বইয়ে, লিখেই দিয়ে কোশ্চেনটা বলছে ব্যাঙ্কিং কোম্পানি, আর আমি আর দেখিনি কোশ্চেনটা, পড়িনি কি করতে বলেছে, এমনি বলেছিল ডিআরআর কত, মানে ডিআরআর অ্যামাউন্ট কত বের করতে বলেছিল। আমি আর কোশ্চেন পড়িনি, নো, অ্যান্সার হবে নো, কোনো ডিআরআর করার দরকারই নেই। সুতরাং এইগুলো দেখে রাখতে হবে, অঙ্ক করছিস দিয়ে দিতে পারে, এবার শর্ট কোশ্চেনও দিতে পারে 1 নম্বরে। নেক্সট, আচ্ছা ডিআরআর বুঝতে পারলি? মানে ধর একটা বড় একটা কোম্পানিতে বিশাল বড় একটা বিজনেস আছে, যেখানে সমস্ত টাকা পয়সা একটা বাক্সের মধ্যে রাখি, সিন্ধুক কথা, একটা সিন্ধুকে টাকা রাখি, ঠিক আছে তো? এইবার যেটা বললাম ডিআরআর, সিন্ধুক থেকে বেশ কিছু টাকা বের করে অন্য একটা সিন্ধুকে রাখলাম, একটা সিন্ধুক থেকে টাকা বের করে, মানে বড় সিন্ধুক থেকে টাকা বের করে একটা ছোট্ট একটা সিন্ধুকে টাকা বের ঢুকিয়ে রাখলাম, বুঝতে পারছিস তো? এটা মাথায় রাখ। কিন্তু টাকাটা ঢুকিয়ে রেখে কি লাভ আছে কোনো? মানে বিজনেসের একটা প্রফিট ছিল, প্রফিটের টাকা ওর মধ্যে ছিল, প্রফিটের টাকাগুলো একটা সিন্ধুক থেকে বের করে একটা সিন্ধুকে রাখলাম, কিন্তু আলটিমেটলি তো কোনো লাভ হলো না, কিন্তু বিজনেসের টাকায় কোনো এফেক্ট পড়েছে? আমি বলছি তোকে, এইবার টাকাটা এফেক্ট করবে, ভালো করে শোন। বিজনেসের যে প্রফিট ছিল, ওভারঅল যে বিজনেসের প্রফিট ছিল, প্রফিট থেকে টাকাটা সরিয়েছি আমি, কিন্তু আগেরটা কিন্তু আমি ক্যাশ বলেছি, ক্যাশ বা ব্যাংকের কথা একবারও বলেছি এখনো পর্যন্ত। আমি বিজনেসের যে একটা ক্যাশ বাক্স ছিল না, মানে প্রফিটের কথা বলছি, বিজনেসের যত টাকা প্রফিট, সেই প্রফিটের টাকাটা সরিয়েছি, তো প্রফিটের টাকা সরালে ক্যাশে কোনো এফেক্ট পড়বে? আরে ক্যাশ তো যা ছিল তাই আছে। তো আমি কি করলাম, তো যত টাকা প্রফিট সরিয়েছি ঠিক তত টাকাই ক্যাশ সরিয়ে নেব, যত টাকা প্রফিট তত টাকাই ক্যাশ সরিয়ে। স্যার আপনি ক্যাশটা সরিয়ে একটা সিন্ধুকে রেখে নিন, আলাদা একটা সিন্ধুকে, কি লাভ পাবো সিন্ধুকে রেখে? আমি প্রতি বছর কিছু কিছু করে টাকা সরাচ্ছি, টাকার ভ্যালু বাড়বে বা কমবে, কিছু হবে? আবার বলছি শোন, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম না, প্রতি বছর যত প্রফিট হচ্ছে, প্রতি বছর প্রফিট থেকে কিছু টাকা সরাচ্ছি, তার মানে কিন্তু ক্যাশে কোনো এফেক্ট পড়ছে না। প্রফিট থেকে সরাচ্ছি মানে পিএল এর, মানে প্রফিটটাকে কম করে দেবো। তুই বুঝতে পারছিস না ব্যাপারটাই? দেখ এদিক টাকা, ধর পিএল অ্যাকাউন্ট, এটা তো পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রুভাল বলতে পারছি। প্রতি বছর প্রফিট থেকে কিছু টাকা সরাচ্ছি, কারণ ডিবেঞ্চারদের টাকাটা সরাবো বলে, মানে ওদের টাকাটা পেমেন্ট করবো বলে। প্রতি বছর ধর এই বছর ধর 1.5 লাখ টাকা সরালাম, ওই 1.5 লাখ টাকা সরালাম, কিন্তু আলটিমেটলি প্রফিট থেকে টাকা সরালে প্রফিট কমলো, ক্যাশে কোনো এফেক্ট করেনি, ক্যাশ তো কিছু করিনি। আমি তখন ভুল করে ক্যাশের কথা বলছি না, ক্যাশ হবে না, ক্যাশে এবার বলবো ক্যাশ, এইবার আমি ক্যাশের কথা বলবো। প্রফিট থেকে টাকা সরালাম মানে ক্যাশ তো যা ছিল তাই আছে, ক্যাশ তো ফুলে ফেপেই আছে আমার, তো মানে নগদ যে বাক্স বা বলতে পারিস তোর সিন্ধুকে তো টাকা কমেনি, সিন্ধুকে যা ছিল টাকা তাই আছে, আমার তো লাভ হচ্ছে না, মানে কিছু লাভ হলো না। তা কী করবো, ঠিক যত টাকা প্রফিট থেকে সরালাম ঠিক তত টাকাই সিন্ধুক থেকে বের করবো, বের করে আমি অন্য একটা ছোটো সিন্ধুকে রাখলাম। কিন্তু আমি প্রতি বছর ধর এরকম 1.5 লাখ 2 লাখ করে সরাতে দেখো ধর 10 লাখ টাকায় জমলো, বা ধর 8 লাখ টাকায় জমলো, লাভ হলো? ওই যা টাকা জমিয়েছিলাম তাই টাকাই তো পাবো। কিন্তু আমি যদি ওই টাকাটা যদি অন্য কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করি, তাহলে কি হবে? ইনভেস্টমেন্ট করলে প্রতি বছর একটা করে ইন্টারেস্ট পাবো না? বল কোনটা ভালো? আমি কি আলাদা করে টাকা সরিয়ে রাখা ভালো, নাকি আমি কোনো জায়গায় ইনভেস্ট করা ভালো? ইনভেস্ট করা ভালো। তো সেটাই বলা হচ্ছে যে এখানে, যে প্রতি বছর তুমি যে প্রফিটটা, তুমি বললে না যত টাকা প্রফিট থেকে সরালে সেই টাকাটা তুমি ইনভেস্ট করে দাও। ইনভেস্ট করলে তুই এখন যদি বলি তুই ইনভেস্ট করলে জার্নাল কি বলিস? ইনভেস্টমেন্টের জার্নাল কি হয়? ব্যাংক ইনভেস্ট করলে জার্নাল বলি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ঠিক আছে? তো লেখ এখানে, তো কি বললাম এখানে 2 নম্বর পয়েন্টটা, ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট ব্র্যাকেটে ডিআরআই, প্রতি বছর প্রফিট থেকে কিছু টাকা সরাবো, ঠিক যত টাকা প্রফিট থেকে সরাবো, ঠিক আছে? তো মোটামুটি ক্যাশ থেকেও টাকাটা সরাতে হবে, তাহলে কি আমি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবো। এইবার প্রশ্ন হতে পারে, স্যার কত টাকা সরাবো? এখানে কিছু রুল বলেছে? আমি তো এটা বললাম, গল্প বললাম, কিন্তু মানে কোম্পানি আইনে কি এরকম কোনো রুল বলেছে যে এত % টাকা সরাতে হবে, বা তুমি যত টাকা প্রফিট থেকে সরাবে ঠিক তত টাকায় ক্যাশ থেকে সরাতে হবে, সরিয়ে এক জায়গায় ইনভেস্ট করবে, এরকম কিছু বলেছে? দেখি কি বলেছে।
প্রথমে তো তোর ইনভেস্টমেন্টের জার্নালটা লেখ। ইনভেস্টমেন্টের জার্নাল কি বললি তুই? মাত্র কি বললি বল? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট। আমি কি বলছি জানিস? ডিআরআই অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক মানে, মানে বোঝ। তুই কোশ্চেন করতে পারিস। ডিআর দেখ তুই বললি কি ইনভেস্ট করলে কি হয়, ইনভেস্টমেন্ট বাড়ছে, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আমি ইনভেস্টমেন্টই অ্যাকাউন্ট ডেবিট করেছি, ডিআরআই, ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট। তো বোঝা গেল কত টাকা হবে একটু পরে বলবো, একটু পরে বলবো। এর জন্য কিছু নোট লেখ, লেখ ডিআরআই শুড বি, ডিআরআই কত হওয়া উচিত? ডিআরআই শুড বি 15%। আগেরটা কি বলেছিলাম? ডিআরআর কত বলেছিলাম? 10%, ফেস ভ্যালু 10% হওয়া উচিত। কিন্তু এখানে ডিআরআই কত হওয়া উচিত? ফেস ভ্যালু 15%। 15% অফ দ্য ফেস ভ্যালু, of the face value of debenture to be redeemed in the following year, in the following year। ঠিক আছে তো? আর একটা পয়েন্ট লিখবি, ডিআরআইটা পারচেস করতে হবে কোন ডেটে? লেখ ডিআরআই পারচেসড, সরি ডিআরআই শুড বি পারচেস, লেখ ডিআরআই should be purchased from 1st April to 30th April। মানে বুঝতে পারলি এই ডেটের মধ্যেই পারচেস করতে হবে। এখানে কিন্তু মাথা খাটানোর চেষ্টা করলে হবে না। ডিআরআই কিন্তু এই দুটো এর মধ্যেই পারচেস করতে হবে, 1 থেকে 30 তারিখ, এপ্রিল মাসেই পারচেস করতে, এটা নিয়ম, এরকম রুল বলে দিয়েছে, রুল আমরা বলছি না, রুল বলেছে। ডিআরআই পারচেস করতে হবে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে। ঠিক আছে তো? তার মানে যেদিন ডিবেঞ্চারটা রিডিম হবে, ভালো করে শুনবি, ঠিক তার আগের বছর, এই দেখ তার, এই দেখ ডিবেঞ্চার রিডিম হয়েছে কত তারিখ? 31/3/21। আচ্ছা, ঠিক তার আগের বছর মানে কত? 20। এই পিরিয়ডের মধ্যে তোকে কিন্তু ডিআরআর ক্রিয়েট করতেই হবে। আর 31/3/20 থেকে এটা কত হবে? 30/4/20। এই পিরিয়ডের মধ্যে তোকে ডিআরআর ক্রিয়েট করতে হবে, ডিআরআই। বুঝতে পারলি লাইনের মানে কি বললাম? মানে হিসাব করে দেখলে এখান থেকে একটু ডিফারেন্স কত নেই? 11 মাসে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চেয়েছে? বলছে ডিআরআই শুড বি 15% অফ দ্য ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার টু বি রিডিম ইন দ্য ফলোয়িং ইয়ার। যাই হোক, অঙ্ক করতে গেলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা বোঝা গেল তো? টুকে নে। এবার 3 নম্বর, তাহলে কি কি হলো বল? প্রথমে কি তুই নিজেই বল কি করলাম? প্রথমে ডিআরআর ক্রিয়েট করলাম, ডিআরআর তৈরি করলাম, তারপর ডিআরআই মানে ডিবেঞ্চার রিডেমশন ইনভেস্টমেন্ট পারচেস করলাম। এইবার ডিবেঞ্চার রিডেমশন নিশ্চয়ই একটা ডেট বলেছে, এই তারিখে ডিবেঞ্চার রিডিম করবো। যেদিন রিডিম করব তার আগে আমি যে ইনভেস্ট করেছিলাম না, সেটাকে বেচে দেবো, ইনভেস্টমেন্টটাকে বেচে দেবো। আরে ইনভেস্টমেন্টটাকে না বেচলে, ইনভেস্টমেন্টটা বেচে যে টাকাটা পাবো সেই টাকাটাই তো ওদের দেবো। হ্যাঁ, ধর ওদের মানলাম 5 লাখ টাকা শোধ করতে হবে, ইনভেস্টমেন্ট বেচে ধর 1 লাখ টাকা পেলাম, বাকি 4 লাখ টাকা জোগাড় করবো। 1 লাখ টাকা তো ওখান দিয়ে জোগাড় করতে পারলাম। তো মোদ্দা কথা হচ্ছে ইনভেস্টমেন্টটাকে, এবার তোর কাজ ইনভেস্টমেন্ট বেচা। প্রথমে কাজ কি? প্রথমে কাজ হচ্ছে তোর ডিআরআর তৈরি করা, তারপর ডিআরআই মানে ইনভেস্ট করা, কোথাও ইনভেস্ট করা, তারপর সেই ইনভেস্টমেন্টটাকে বেচে দাও। কোন দিন বেচবো? যেই দিন রিডেমশন করব তার আগে। তার আগে কি বললাম? বুঝলি? তার আগে। তাহলে লিখছি 3 নম্বর, লেখ বিফোর রিডেমশন, বিফোর রিডেমশন ডিআরআই সোল্ড। বলতে পারবি ডিআরআই সোল্ড হলে জার্নাল কি হতে পারে? ডিআরআই মানে কিন্তু ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বেচলে জার্নাল কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। আর পাতি জার্নাল ভাব না তুই, ওইসব কঠিন জার্নাল ভাবতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? 2 কি লিখবো? ডিআরআই।
আচ্ছা, এই যে আমি ইনভেস্ট করেছিলাম সেখান থেকে ইন্টারেস্ট পাবো না কি রে? তো ইনভেস্ট করলে তো ইন্টারেস্ট পাবো, তো এটা কি হয়? ইনকাম। ইনকাম কোন দিকে বসবে? ক্রেডিটে বসবে। তাহলে টু ইন্টারেস্ট আর্নড। আর একটা টিডিএস ডেবিট হবে। টিডিএস এর বলবো জানিস তো? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস কালেক্টেড। যখন অঙ্ক করব এর কোথায় কি এন্ট্রি হবে ভ্যালু দেখলে বুঝে যাবে, ঠিক আছে তো? তাহলে হলো, তাহলে কি কি হলো বল? তিনটে এন্ট্রি হয়ে গেল। আবার বলছি, প্রথমে ডিআরআর ক্রিয়েট করলাম, তারপর ডিআরআই পারচেস করলাম, ঠিক আছে তো? তারপর ডিআরআইটা বেচে দিলাম, ঠিক আছে তো? তারপর কি করব? এইবার সব কাজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে, ইনভেস্টমেন্ট বেচা হয়ে গেছে। এইবার যে ডিবেঞ্চার হোল্ডার আছে না, ওদেরকে বললাম আসো আসো তোমরা, মানে অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড বা অ্যাট দ্য ম্যাচুরিটি ডেটে ওরা ডিবেঞ্চার আমার কাছে দিল। আমরা কোম্পানিকে ডিবেঞ্চার দিল, বলে দাও তোমার ডিবেঞ্চার তোমাকে দিলাম, আমাদের টাকাটা ফিরিয়ে দাও। তার মানে ওরা আমার কাছে টাকাটা চাইলো, ঠিক আছে তো? অর্থাৎ ডিউ এন্ট্রি করবো, যেটা আগের দিন শিখেছিলাম, ডিউ এন্ট্রি করবো। ওরা তো, আর কেউ যদি আমাকে টাকা না চায় আমি তো টাকা দেবো না, আগে টাকা চেতে আসলো, টাকা চেতে আসার জার্নালটা কি বললাম বুঝতে পারলি তো? 4 নম্বর, অন দ্য ডেট অফ রিডেমশন। অন দ্য ডেট অফ রিডেমশন কি হবে তুই নিজেও বলতে পারবি, এটা কি বোঝাতে হবে? বল কি বোঝাবো? আরে রিডেমশন করা জার্নাল কি হয়? তো রিডেমশন করা জার্নাল স্যার ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, যদি প্রিমিয়ামে রিডিম করি তো প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার, তাই তো? লিখবো ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, তারপর প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ কি না? টু ডিবেঞ্চার হোল্ডার। কি বোঝা যাচ্ছে তো? হয়ে গেল, এটা একটা হলো। তারপর কি করবো? এটা তো ওদেরকে বললাম, ওরা টাকা চেলো, তার এন্ট্রি করলাম, অর্থাৎ ডিউ এন্ট্রি করলাম। এবার ওদের পেমেন্ট করবো। পেমেন্ট করলে কি হবে? ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক, লিখে আছে ডিবেঞ্চার হোল্ডার টু ব্যাংক। বুঝতে পারছিস নাকি? এই এন্ট্রি তো তোর কমন এন্ট্রি, জানা এন্ট্রি। টাকাটা পেমেন্ট হয়ে গেল, ঠিক আছে? টাকাটা পেমেন্ট হয়ে গেল, বোঝা যাচ্ছে তো? একটা জিনিস লক্ষ্য করবি, লক্ষ্য কর না, একটা জিনিস লক্ষ্য কর না। দেখ টি ফর্মে একটা ব্যালেন্স শিট দেখাচ্ছি তোকে। প্রথমে মনে কর একটা ইনভেস্ট করেছিলাম না, ডিআরআই ইনভেস্ট করেছিলাম, মানে অ্যাসেটে চলে আসছিল। এবার ইনভেস্টমেন্ট পরে বেঁচে দিয়েছি, হ্যাঁ কি না? ইনভেস্টমেন্ট বেঁচে দিয়েছি, হ্যাঁ কি না? ইনভেস্টমেন্ট বেচা হয়ে গেছে। প্রথমে ডিবেঞ্চার ছিল তো, লোন নিয়েছিলাম মানে ডিবেঞ্চার ছিল, লোনটাও শোধ করে দিয়েছি, ডিবেঞ্চার আছে। ক্লিয়ার এত অবধি? কি কি এন্ট্রি করেছি প্রথম থেকে বল? স্যার প্রথমে ডিআরআর কি এর ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ। আচ্ছা বল, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি সাইডে এটা আছে ডিআরআর। তো বল না, ডিআরআর সব তো কেটে দিয়েছিস, তুই হিসাব করে দেখ ডিআরআর কেটেছিস। এই ডিআরআর কেন তৈরি করেছিস? ডিবেঞ্চার টাকা শোধ করার জন্য। ডিবেঞ্চার টাকা শোধ হয়ে গেছে, তাহলে ডিআরআর রেখে ফালতু লাভ আছে? তাহলে ডিআরআরটাকেও কেটে দিতে হবে। অর্থাৎ বলছি মিনিংয়ে চলে আসছি, অর্থাৎ ডিআরআর তৈরি করেছিলাম ডিবেঞ্চার টাকা শোধ করার জন্য, ডিবেঞ্চার টাকা শোধ হয়ে গেছে, তাহলে ডিআরআর রেখে তো ফালতু রেখে তো লাভ নেই। ডিআরআর টাকাটা ট্রান্সফার করে দেবো কোথায়? রিজার্ভে। এটা মাথায় রাখবি, মাথায় রাখবি যখন ডিবেঞ্চারের টাকা শোধ হয়ে যাবে তখন ডিআরআর যে টাকাটা পড়ে সেটা কোথায় নিয়ে যাবো? রিজার্ভে। এটাই হচ্ছে রুল, ব্যাস সেই সঙ্গ শেষ, আর কিছু নেই। না, ডিবেঞ্চারের ডিআরআর থেকে কি করে টাকা পেমেন্ট করি? ডিআরআর কোন টাকাটা আছে? প্রফিটের টাকাটা ডিআরআর আছে। তুই তো টাকাটা আলটিমেটলি ব্যাংকের থেকেই টাকাটা দিবি, টাকাটা তো ব্যাংকের থেকেই দিবি। কেন তোকে তো না হলে, তুই যদি ডিআরআরটাকে না মুছিস তাহলে উইন্ডো ড্রেসিং হয়ে যাবে, ঠিক আছে? উইন্ডো ড্রেসিং হয়ে যাবে মানে তোর মানে ঠিক হলো না, ডবল এন্ট্রি মানলো না, তাই না? তুই যদি ভালো করে দেখিস, যদি পুরো গোটা অঙ্ক করিস, এই ব্যালেন্স শিট ট্যালি হবে না, ব্যালেন্স শিট ট্যালি হবে না, তো ডিআরআর থেকে মুছতেই হবে। লাস্ট হচ্ছে 5 নম্বর এন্ট্রিটা, লাস্ট এন্ট্রি ট্রান্সফার
লাস্ট এনি ট্রান্সফার, কাকে ট্রান্সফার করব? ডিআরআর। তো ডিআরআর তো লাইবিলিটি, লাইবিলিটিকে কেটে দেবো, লাইবিলিটি কাটতে গেলে কি করতে হয়? ডেবিট। ডিআরআর, তাহলে এই ডিআরআর কোথায় চলে যাবে? ডিআরআর অ্যাকাউন্টটা কোথায় চলে যাবে? রিজার্ভে, টু জেনারেল রিজার্ভ। অঙ্ক শেষ। বুঝলি? কটা জার্নাল বললাম? এই 5টাই জার্নাল হয়, বেশি জার্নাল হয় না। ঠিক আছে? দেখ, এটা টুকে নিবি। এটা হচ্ছে তোদের ক্লাস 12-এ খুব একটা লাগবে না, বাট প্রফেশনাল কোর্সের জন্য এই পয়েন্টগুলো লাগবে। অর্থাৎ কোন কোন কোম্পানির ক্ষেত্রে ডিআরআর দরকার হয়, কোন কোন কোম্পানির ক্ষেত্রে ডিআরআর দরকার নেই, লেখা আছে। বুঝতে পারছিস তো? ডিআরআর আর ডিআরআই এর লিস্ট তুলে দিয়েছি। বলছে এআইএফআই রেগুলেটেড বাই আরবিআই অ্যান্ড ব্যাংকিং কোম্পানি। বলছে এআইএফআই রেগুলেটেড বাই আরবিআই অ্যান্ড ব্যাংকিং কোম্পানি, এদের ক্ষেত্রে ডিআরআই আর ডিআরআর দরকারই নেই, বলে দিয়েছে এদের ক্ষেত্রে দরকারই নেই। এই সিএতে যখন অঙ্কগুলো থাকে না, তখন ওখানে বলে দেয় নাম, কোম্পানির নাম বলে দেয়, এরা রেগুলেটেড, এরকম কিছু বলে দেয়। বুঝলিস? এগুলো পড়ে রাখতে হবে পরগুলো। তাহলে আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কিছুক্ষণ আগেই লেখালাম, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে মানে তোর ওদেরকে রেগুলেট করে কি? আরবিআই। বলেছিলাম না আরবিআই রেগুলেট করে। দেখ এখানে লিখেছে ডিআরআর ইজ অ্যাপ্লিকেবল টু এনবিএফসি রেজিস্টার্ড উইথ আরবিআই। তো এদের ক্ষেত্রেও ডিআরআর দরকার নেই। আলটিমেটলি না লিখলেও হতো, কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। এখানেও ডিআরআর দরকার নেই, এখানেও ডিআরআই দরকার নেই। তাহলে দুটো পয়েন্ট বোঝা গেল। 3 নম্বর লিস্টেড। লিস্টেড কোম্পানি মানে বুঝিস, অর্থাৎ শেয়ার মার্কেটে লিস্টিং আছে, এমন কোম্পানি যারা শেয়ার কেনা বেচা করে, শেয়ার মার্কেটে নাম আছে ওদের, তাদেরকে লিস্টেড। ঠিক আছে? লিস্টেড কোম্পানি। আদার দেন ওয়ান নয়, কিন্তু ওয়ান নয়, ওয়ান ছাড়া, মানে এই যে এআইএফএফ রেগুলেটেড বাই আরবিআই অ্যান্ড ব্যাংকিং কোম্পানি ছাড়া। লিস্টেড এনবিএফসি হতে পারে, লিস্টেড এইচএফসি হতে পারে, ঠিক আছে, আর আদার লিস্টেড কোম্পানি হতে পারে। যাই লিস্টেড থাকুক না কেন, ডিআরআর দরকার নেই, কিন্তু ডিআরআই দরকার 15%। ঠিক আছে? তো আনলিস্টেড কোম্পানি কি? আদার দেন ওয়ান, মানে এটা ছাড়া, এআইএফএফ রেগুলেটেড বাই আরবিআই অ্যান্ড ব্যাংকিং কোম্পানি ছাড়া। আনলিস্টেড কোম্পানি বলছি, আনলিস্টেড কোম্পানি মানে, ঠিক আছে, আনলিস্টেড মানে বুঝলি শেয়ার মার্কেটে নেই। ঠিক আছে? তো যে আনলিস্টেড এনবিএফসি, আনলিস্টেড এইচএফসি, এর দরকার নেই। ডিআরআর ডিআরআই কিছুই দরকার নেই। ঠিক আছে? তো তুই বুঝতেই পারছিস কেন দরকার নেই। এগুলো ব্যাংকিং, তো কেন দরকার? দেবেই না এদের। তারপর যে আদার আনলিস্টেড কোম্পানি, এদের ক্ষেত্রে ডিআর দরকার। তার মানে তোকে যদি কখনো কোশ্চেন করে ডিআরআর কার দরকার, কোন কোম্পানির ক্ষেত্রে ডিআর দরকার? আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে। কোন আনলিস্টেড? আদার আনলিস্টেড। মাথায় রাখবি, আদার আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে ডিআরআর দরকার। প্রফেশনাল কোর্সে লাগবে, এখন কোনো দরকার নেই। কি বললাম? আদার আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে, আদার আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে ডিআরআর দরকার 10%। ঠিক আছে? আর আদার আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে ডিআরআই দরকার 15%। তার মানে একটা জিনিস তুই বুঝতে পারলি, ডিআরআর কোথায় কোথায় দরকার। ডিআরআই এখানে আর এখানে দরকার, আর ডিআরআর এখানে দরকার। ডিআরআর দরকার আদার আনলিস্টেড, আর ডিআরআর দরকার ডিআরআই, আদার আনলিস্টেড কোম্পানি, আর কি হচ্ছে লিস্টেড কোম্পানি ক্ষেত্রে। ব্যাস, পরে নোট লিখে দিয়েছি আমি। তোর যদি পুরোটা মুখস্থ করতে না পারিস, মনেও না রাখতে পারিস, দুটো পয়েন্ট কি লিখেছি? বলছে এভরি আদার আনলিস্টেড কোম্পানি। দেখ কি লেখা আছে, আদার আনলিস্টেড কোম্পানি মানে যতগুলো আদার আনলিস্টেড কোম্পানি আছে, ইজ রিকোয়ার্ড টু ট্রান্সফার 10%, মানে ডিআরআর তৈরি করতেই হবে। এভরি আদার আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে ডিআরআর 10% ক্রিয়েট করতে হবে, ফেস ভ্যালু অফ ডিবেঞ্চার্স। ঠিক আছে? হয়ে গেল। তারপর বলছে এভরি স্পেসিফাইড কোম্পানি shall invest on amount at least 15% of the face value of debenture that shall be redeemed. This is a specified company মানে দেখ কি বলেছে, স্পেসিফাইড কোম্পানি। এভরি স্পেসিফাইড কোম্পানি মানে লিস্টেড কোম্পানি আর আদার আনলিস্টেড কোম্পানি, মানে লিস্টেড কোম্পানি আর আদার আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে 15%। এইটাই বলেছে, তো ব্যাপারটা কিছুই নেই। এবার তোকে যে প্রথমে যে একটা নোট লেখানো, যে 12-এর বইতে আছে, কি লেখা ছিল ওখানে? ওখানে বলেছিল ডিআরআর কাদের দরকার নেই, ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ডিআরআর দরকার। তুই দেখ এখানে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ডিআরআর খুলেছি, দেখ এটা ব্যাংকিং কোম্পানি ডিআরআর খুলেছি না, তো ছোট নোট লেখা ছিল ব্যাংকিং কোম্পানির ডিআর দরকার নেই। আচ্ছা হয়ে গেছে, ব্যাংকিং কোম্পানির ডিআরআর দরকার নেই, খুলিনি ডিআরআর। হ্যাঁ ওখানে লিস্টেড কোম্পানি লেখা ছিল, এখানে লেখালাম। আর কি লেখা ছিল? অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এআইএফআই। ঠিক আছে? এআইএফআই ডিআরআর খুলেছি না, তার মানে মাথায় রাখতে হবে ডিআরআর কোথায় খুলেছি। ওটা বলেছিল
তোর বইতে টিএস গেলে থাকতে পারে, ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ডিআরআর দরকার নেই, আর অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রেও যাদেরকে রেগুলেট করছে আরবিআই তাদের ক্ষেত্রে ডিআরআর দরকার। এটা টুকেনে এবারে জাস্ট ছোটো ছোটো করে অঙ্ক করবো আর থিওরি কিছু নেই। এই ছিল তোর থিওরি।